ওকে, করব সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, দুটো জিনিস আমাকে জানতে হবে, সিস্টেমের ব্যাপারে আর প্রসেসের ব্যাপারে। ধর আমার কাছে একটা সিস্টেম আছে, আমি চাইলাম যে একটা পুরোপুরিভাবে রিভার্সিবল প্রসেস হোক। পসিবল? পুরোপুরিভাবে রিভার্সিবল প্রসেস হওয়া কি পসিবল? আমরা প্র্যাকটিক্যালি ডিল করলে সেটা কোনোদিনই পসিবল না, কিন্তু ইরিভার্সিবল প্রসেস পসিবল। এবার ফিজিক্সে রিভার্সিবল আর ইরিভার্সিবলের ধারণাটা কেমন, সেটা হচ্ছে যে প্রসেসটা রিভার্সিবল নয় সেটা ইরিভার্সিবল। তার মানে সব প্রসেসই রিভার্সিবল, ইরিভার্সিবল। ক্লিয়ার হলো? আমার দুটো প্রসেস, একটা হচ্ছে রিভার্সিবল, একটা প্রসেস হচ্ছে ইরিভার্সিবল, রাইট? রিভার্সিবল প্রসেস পসিবল না, কোনোদিন পসিবল না। পসিবল কোন প্রসেস? ইরিভার্সিবল প্রসেস। এখন প্রশ্ন হচ্ছে স্যার কেন পসিবল না? আমি একটা বডি থেকে একটা ওয়ার্ক ডান করলাম, আমি যদি সেম অ্যামাউন্টের ওয়ার্ক বডিতে ফিরিয়ে দিই তাহলে তো আমার সেম হিট জেনারেট হওয়া উচিত, হয় না তো? কারণ প্রত্যেকটা সময়ই যখনই তুই কাজ করবি কোনো একটা বডি থেকে হিট নিয়ে, তখনই তোর কোনো না কোনো একটা কারণে সেই কাজটা তুই পুরোপুরি পাবি না। ধর তোর মনে করলি যে তুই একটা বডি থেকে 30 জুল হিট নিলি এবং 30 জুল হিট নিয়ে তুই মনে করলি 30 জুলেরই কাজ করব, পসিবল না, এটা কখনো পসিবল না। এই জন্য দুটো স্টেটমেন্ট আমাকে একটু পড়তে হবে। ফার্স্ট স্টেটমেন্ট, কেভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, ইট ইজ ইম্পসিবল টু কনভার্ট অল দ্য হিট এক্সট্রাক্টেড ফ্রম আ হট বডি ইনটু ওয়ার্ক। একটু আগে কি বললাম, যে তুই মনে করলি যে একটা হট বডি থেকে বই বন্ধ করবে, তুই মনে করলি যে একটা হট বডি থেকে হিট রিসিভ করবি, রিসিভ করে টোটাল হিটটারই ইকুইভ্যালেন্ট কাজ করে ফেলবি, ওটা সম্ভব না। বোঝা গেল? এখানে একটা শব্দ এসেছে হট বডি, একটা শব্দ আসবে কোল্ড বডি। কি আমরা অলরেডি একবার আলোচনা করেছি হট বডি কোল্ড বডি নিয়ে। এনিওয়ান এক্সপ্লেন করতে পারবে? সিঙ্ক আর সোর্স। হট বডি তাহলে কি হবে? সোর্স। কোল্ড বডি কি হবে? গুড। হট বডি সোর্স, কোল্ড বডি সিঙ্ক। আচ্ছা, সোর্স কে? হু ইজ সোর্স? যে হিট দেয়। তার মানে আমি এখানে 1 গামলা গরম জল রাখলাম, দিয়ে তার সাথে কোনো একটা কিছুকে কানেক্ট করেছি যে হিট নিতে পারে, তাহলে সেটা কি সোর্স হবে? না। কে বললো না? কেন না? না। এনিওয়ান এলস? আমার কাছে এখানে একটা কন্টেইনার আছে, এরকম একটা গামলা আছে, সেটাকে আমি জল দিয়ে ভর্তি করেছি, তার একটা টেম্পারেচার আছে সাপোজ 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি কি এটাকে সোর্স হিসেবে ইউজ করতে পারবো? আনসার হচ্ছে না। প্রশ্ন হচ্ছে কেন? তো কন্টিনিউয়াসলি দিক না, কি যায় আসে, কিন্তু এটা সোর্স হবে না। কেন? সাফিসিয়েন্ট হিট দিল, কতটা লাগবে তোর? দিল না, যাকে হিট দেবে সাপোজ তার টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, সাপোজ এর মধ্যে হিট রয়েছে 2000 জুল, এর হিট লাগবে সাপোজ 20 জুল। এনিওয়ান এলস? এক্সাক্ট অ্যামাউন্টই দিল। তারপরে কি বললি? টেম্পারেচার কমে যাবে, কারণ এ যখন হিট লস করবে এর টেম্পারেচার কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে? তাহলে এর টেম্পারেচার কি হবে? কমে যাবে। কিন্তু সোর্স হবে এমন একটা কেউ যে হিট দিতে পারবে যত ইচ্ছা তোমার লাগবে, কিন্তু তার টেম্পারেচার কমবে না।
এখন বলতেই পারিস স্যার এটা কি পসিবল, এটা কি সত্যি পসিবল না? তো ধর তুই একটা সমুদ্র নিলি, সমুদ্র থেকে তুই 20 গ্রাম জলকে হিট করলি, তো মনে হতেই পারে হ্যাঁ স্যার তো বিশাল সমুদ্র, তার থেকে 20 গ্রাম জলের জন্য যেটুকু হিট লাগবে নিলাম, কী বা যায় আসলো, ওর টেম্পারেচার কী বা কমবে, কিন্তু সামান্য একটু তো কমবে, তার মানে টেম্পারেচার তো ফিক্স থাকছে না, তাহলে ওটা সোর্স নয়। হ্যাঁ বল। হ্যাঁ ডাইরেক্ট আগুনের থেকে নিচ্ছিস, তার মানে তুই যেখান থেকে নিচ্ছিস সেখানে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার তোকে প্রতিটা মোমেন্টে মেনটেন করতে হবে। তার মানে যার থেকে নিলি তার থেকে প্রতিটা মোমেন্টে কনস্ট্যান্ট টেম্পারেচার মেনটেন করছিস, তাহলে পসিবল। তার মানে সোর্স এমন কাউকে হতে হবে যার টেম্পারেচার হিট দেওয়ার পরেও কমবে না। আমার কথা কি বোঝা গেল? যে সোর্স এমন কাউকে হতে হবে যার টেম্পারেচার কমবে না। তাহলে সিঙ্ক কাকে হতে হবে? যে নেবে, তারপরে যার টেম্পারেচার বাড়বে না। ভেরি গুড। তাহলে সোর্সের টেম্পারেচার হিট দেওয়ার পরেও কমবে না, সিঙ্কের টেম্পারেচার হিট নেওয়ার পরেও বাড়বে না। ওকে, উই গট দ্যাট। আচ্ছা, তাহলে সোর্স আর সিঙ্কের আইডিয়া আমরা পেয়ে গেছি। ক্লসিয়াস স্টেটমেন্ট পড়ব। It is impossible to transfer heat from a cold body to a hot body without expenditure of work by an external energy। কালকে যেটা অঙ্কনকে বলছিলাম, যে মনে কর তোর কাছে একটা কোল্ড বডি আছে। কেমন কোল্ড বডি? ধর তোর কাছে একটা বরফ রয়েছে, চারিপাশটা গরম, তুই চাইছিস যে বরফটা আরো ঠান্ডা হয়ে যাক। কি করে হবে? ওর থেকে হিট কি করবি? বার করে নিবি। হিট তো একা একা বেরোবে না। মনে করো একটা গরম কিছু আছে, তার পাশে বরফটা রেখেছিস, সেখান থেকে হিট একা একা বেরিয়ে আসবে, তাই না? কারণ হিট ফ্লোই করে হট বডি থেকে কোল্ড বডি। কিন্তু যদি উল্টোটা হতে হয়, যে তোর কাছে বরফ আছে, তুই বরফ থেকে গরম জলটাকে আরো গরম করবি। রেফ্রিজারেটর, তুই বরফ থেকে গরম জলটাকে কি করবি? আরো গরম করবি। পসিবল কি? পসিবল না। তাহলে যদি পসিবল করতে হয় আমাকে কি করতে হবে? গুড, আমাকে হিটটা ওই ঠান্ডা থেকে বের করে গরমে দিতে হবে। তার মানে ঠান্ডা থেকে হিটটাকে আমাকে কি করতে হবে? এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করা মানে কি? আমাকে ওর উপরে কোনো একটা কাজ করতে হবে। তাহলে ঠান্ডাটার উপরে কাজ করতে হবে, কাজ করে হিটটাকে আমাকে বার করতে হবে, রাইট? এটা হচ্ছে প্রিন্সিপাল অফ রেফ্রিজারেটর। পরে পড়বো। তাহলে আমরা দুটো স্টেটমেন্ট বুঝলাম থার্মোডাইনামিক্সের। এই দুটো স্টেটমেন্ট কোনো লয়ের শুনেছে দুটো স্টেটমেন্ট আছে? না, থার্মোডাইনামিক্সের দুটো স্টেটমেন্ট আছে। একটা হচ্ছে কেভিন প্লাঙ্ক স্টেটমেন্ট, যেটা প্রথমে বললাম, একটা হচ্ছে ক্লসিয়াস স্টেটমেন্ট, যেটা সেকেন্ড বললাম। দুটো স্টেটমেন্টে কি বুঝতে পেরেছিস? শুনতে পাচ্ছি না, বুঝতে পেরেছিস? তাহলে কেভিন প্লাঙ্ক স্টেটমেন্ট কি বলছে? কেভিন প্লাঙ্ক স্টেটমেন্ট বলছে তুই কোনো একটা সোর্স থেকে হিট নিলি, পুরো হিটটাকে তুই ওয়ার্কে কনভার্ট করতে পারবি না। ক্লসিয়াস কি বলছে? যে কোনো ঠান্ডা বডি থেকে তুই হিট বার করে গরম বডিতে দিতে পারবি না, যতক্ষণ না তুই ওটা বার করার জন্য কোনো একটা কাজ করিস। সিম্পল, দুটোই লজিক্যাল লাগছে। গুড। এই প্রিন্সিপালগুলোর উপরে বেস করে আমরা একটু সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের ফর্মুলেশনের দিকে এগাবো। আগে আমরা আইডিয়া নেব যে সিঙ্ক, সোর্স আর ওয়ার্ক ব্যাপারটা কীরকম হয়। সিঙ্ক, সোর্স আর ওয়ার্ক। দেখো, এইটা মনে করো আমার সিঙ্ক, এটা সোর্স, এটা মনে করো আমার সোর্স, এটা মনে করো আমার সিঙ্ক। ঠিক আছে? একটু আগেই বলেছি যে সোর্স যে টেম্পারেচারে থাকবে, সোর্স সেই টেম্পারেচারটা মেনটেন করবে। সাপোজ সোর্স যদি T1 টেম্পারেচারে থাকে, তাহলে সোর্স কি করবে? T1 টেম্পারেচারটা মেনটেন করবে। সিঙ্ক যদি T2 টেম্পারেচারে থাকে, তাহলে T2 টেম্পারেচার মেনটেন করবে। কোনটা বেশি? T1 বেশি না T2 বেশি? T1 বেশি। তাহলে অবভিয়াসলি T1 গ্রেটার দ্যান T2, রাইট? আচ্ছা, এবার আমি কি করলাম? এর মধ্যে একটা যন্ত্র নিলাম। কি নিলাম? একটা যন্ত্র। এই যন্ত্রটা কি করবে? এই হিটটাকেও রিসিভ করবে। এটাকে তুমি মেশিন ভাবতে পারো। এ কি করবে? হিটটাকে রিসিভ করবে। সাপোজ এখান থেকে 100 জুল হিটকে রিসিভ করেছে, রাইট? তাহলে যে হিটটাও রিসিভ করলো সেটাকে আমি নাম দেবো Q1। ও এখানে একটা হিট দিয়েছে, যেটার নাম দেবো Q2। যন্ত্রটার কোনো ক্ষমতা নেই সে কোনো হিটকে নিজের মধ্যে স্টোর করে রাখবে। তাহলে যন্ত্রটা কি করতে পারে? হিটকে সে রিসিভ করতে পারে আর হিটকে সে ট্রান্সফার করতে পারে, কিন্তু সে কিন্তু কোনো হিটকে স্টোর করতে পারে না। আমার যন্ত্রটা এমনই, এটাই আমার কল্পনার যন্ত্র। যেটা পসিবল? পসিবল না। হ্যাঁ, তাহলে ও একটা হিট রিসিভ করবে,
ও একটা হিট সিঙ্কে দেবে। ধর ও 100 জুল রিসিভ করেছে, ধর ও 30 জুল সিঙ্কে দিয়েছে, তাহলে এখানে একটা এনার্জি ডেফিসিট তৈরি হচ্ছে। তো কত? 100 - 30, তাহলে 70 জুল কোথায় যাবে? এই 70 জুলেরও ওয়ার্ক করবে। ইজ ইট ক্লিয়ার? এখন তোদের মনে প্রশ্ন হতেই পারে, স্যার সিঙ্কের কি দরকার? আমি তো এখান থেকে 100 নিয়ে 100ই তো কাজ করতে পারি। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলছে এটা পসিবল না। আমার কথা কি বোঝা গেল? যে আমি 100 নিয়ে 100-র কাজই করতে পারি, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স বলছে এইটা কোনোদিন পসিবল হবে না। বোঝা গেছে এটুকুনি? তার মানে যদি এই রকম হয় যে আমি Q1 হিট নিয়েছি, রাইট, Q1 হিট নিয়েছি আর Q2 হিট দিয়েছি, তাহলে আমি ওয়ার্কের জন্য ইউজ কতটুকু করেছি? Q1 - Q2 না? তাহলে 100 জুলের মধ্যে আমি ইউজ কতটুকু করি? 70 জুল। 100 - 30, রাইট? তার মানে কতটা ফ্র্যাকশন ইউজ করেছি? ইনিশিয়াল যা নিয়েছি W/Q1, তার মানে লিখতে পারি এইটা ইকুয়ালস টু Q1 - Q2/Q1। তাহলে এতটা ফ্র্যাকশন অফ হিট এনার্জি আমি ইউজ করেছি। এফিসিয়েন্সি কি? W/Q1 টাইমস 100%, রাইট? তার মানে কি হবে? দেখ এটা থেকে লিখতে পারি 1 - Q2/Q1, জাস্ট ডিভাইড করে দিয়েছি। তাহলে এখানে লিখতে পারি 1 - Q2/Q1 টাইমস 100%। দিস ইজ দি এফিসিয়েন্সি পার্সেন্টেজ। নোট ডাউন করে নাও সবাই। এখন যে জিনিসটা পড়াচ্ছি, এই চ্যাপ্টারটা কিন্তু পুরোটাই কনসেপ্টের চ্যাপ্টার, ঠিক আছে? বুঝতে হবে, দেখবি ভালো লাগবে বুঝতে। এখন করাবো হচ্ছে ইঞ্জিন আর সাইকেল। প্রথমে বুঝবো সাইকেল কি। আমরা এখন অবধি আমাদের সাইকেলের আন্দাজ কি? যে একটা থেকে শুরু করে আবার সেটাই ফিরে আসাকে সাইকেল বলে। থার্মোডাইনামিক্সে এটাকে সাইকেল বলে না। থার্মোডাইনামিক্সে বলে তুই একটা হিট নিলি, একটা কাজ করলি, একটা হিট ফেরত দিলি, এটাই তো সাইকেল। কি বললাম বোঝা গেল? থার্মোডাইনামিক্সে সাইকেলের ধারণাটা আলাদা। সাইকেল কি? তুই একটা হিট নিলি, একটা হিট ফেরত দিলি, আর তার দিয়ে কিছুটা কাজ করলি, সেটা হচ্ছে তোর সাইকেল। বুঝতে পেরেছিস? রেফ্রিজারেটর সাইকেল ঠিক তার উল্টো। একটা ঠান্ডা বডি রয়েছে, তুই হিট ওয়ার্ক দিলি, সামান্য হিট ওর থেকে নিলি, বাকি হিটটা ফেরত দিলি, এটা হচ্ছে রেফ্রিজারেটর সাইকেল, মানে একটা পথ। এটা হচ্ছে সাইকেল। ইঞ্জিন কি? ইঞ্জিন হচ্ছে আমার এই কমপ্লিট ব্যাপারটা, যে আমি এখান থেকে হিট নিলাম, কাজ করলাম, ফেরত দিলাম, আবার কোনোভাবে ওই আগের অবস্থায় ফিরে গেলাম, এইটাকে আমি বলবো ইঞ্জিন। ইজ দ্যাট ক্লিয়ার? সেরকমই আমরা ফার্স্টে আজকে পড়বো কার্নো ইঞ্জিন। CARNOTENGINE, কার্নো ইঞ্জিন। আগে সিম্পলিফাইড ওয়েতে ভাববো, তারপরে এটাকে ধীরে ধীরে একটু অন্য জায়গায় নিয়ে যাব। কতগুলো জিনিস লাগবে। ফার্স্ট হচ্ছে আমার একটা বডি যে কাজ করবে। ওকে, দিস ইজ মাই ওয়ার্কিং বডি। এই বডিটা কি করে? এই বডিটা কাজ করে। 2-3টে জিনিস লাগবে। এই যে দেওয়ালটা আমি বড় করে শেড করে নিচ্ছি, এটা মানে বুঝবে যে এটা অ্যাডায়াবেটিক। তার মানে এ কোনো হিট নেয়ও না, এ কোনো হিট দেয়ও না। তাহলে হিট এক্সচেঞ্জ এখানে কি হবে? 0, রাইট? তার মানে এই ওয়ালটা কি? দিস ইজ অ্যাডায়াবেটিক ওয়াল। অ্যাডায়াবেটিক ওয়াল। এখানে আমার একটা বডি আছে, তার দেওয়ালটা এরকম। প্রশ্ন হচ্ছে এইটা অ্যাডায়াবেটিক ওয়াল, এইটা অ্যাডায়াবেটিক ওয়াল, এইটা কি ওয়াল? আইসোথার্মাল ওয়াল। ভেরি গুড, দিস ইজ আইসোথার্মাল ওয়াল। আচ্ছা, এরকম আরো একটা জিনিস আছে ঠিক এ পাশে। এবার কি করেছি? একটা আমার হট বডি, একটা আমার কোল্ড বডি, তাই এটাকে আমি লিখছি সোর্স, এটাকে আমি লিখছি সিঙ্ক। ইজ দ্যাট ক্লিয়ার? মনে কর এর টেম্পারেচার T1, এর টেম্পারেচার T2, অবভিয়াসলি T1 গ্রেটার দ্যান T2, রাইট? এবার আমার ওয়ার্কিং বডিটা কীরকম? এই বডিটা চতুর্দিক থেকে ইনসুলেটেড, খুব ভালোভাবে ইনসুলেটেড, যাতে এর কোনো হিট লস না হয়। চতুর্দিক থেকে ইনসুলেটেড, শুধু একটা দিকের
আইসোথার্মাল, দিস ইজ মাই ওয়ার্কিং বডি। আগে এটুকু এঁকে নাও ঝটপট ঝটপট। হয়েছে? এবার ভালো করে দেখো, যদি ওয়ার্কিং বডিটাকে আমি সোর্সের উপরে লাগাই কি হবে? ওয়ার্কিং বডিটাকে সোর্সের উপরে লাগালে কি হবে? কোথা থেকে কোথায়? আমি সবার রেসপন্স চাইছি, কোথা থেকে কোথায়? কেউ আঁকিস না, পরে করিস, ছেড়ে দে, যেতে দূর করেছিস। সোর্স থেকে ওয়ার্কিং বডিতে, তাহলে এর উপরে যে ওয়ার্কিং বডিটাকে বসাবো, হিটটা ওয়ার্কিং বডি রিসিভ করবে। ওয়ার্কিং বডি রিসিভ করবে মানে ওয়ার্কিং বডি এমনই একটা বডি যে কাজ করতে পারে, তাহলে ও যদি হিট রিসিভ করে তার মানে কি হবে? ওয়ার্ক ডান করবে, রাইট? হিট রিসিভ করলে কি করবে? ওয়ার্ক ডান করবে। তার মানে কি হলো, প্রথমে ওয়ার্কিং বডিটাকে এর উপরে বসালাম, এই হিট এখান থেকে এর মধ্যে দিল। এবার হিটটাও কিভাবে নেবে? ইমাজিন করি একটা কল্পনার মতো। কীরকম কল্পনার মতো? যে হিটটা ও যে এখান থেকে নেবে সেটা খুব স্লোলি গ্র্যাজুয়ালি নেবে। আচ্ছা, স্লোলি গ্র্যাজুয়ালি নিলে টেম্পারেচার চেঞ্জ হয় না ফিক্স থাকে? ফিক্স থাকে। তাহলে সেই প্রসেসটা কি প্রসেস হবে? আইসোথার্মাল প্রসেস। তাহলে ফার্স্টে আমি কি করছি? ফার্স্টে আমি কি করছি, যে আমার সোর্স আর ওয়ার্কিং বডি, সোর্সের জন্য এসও লিখছি, ওয়ার্কিং বডির জন্য ডাব্লিউ লিখছি, এখানে দিলাম। তাহলে কি চেঞ্জ পেলাম তখন? আইসোথার্মাল না অ্যাডিয়াবেটিক? আইসোথার্মাল চেঞ্জ পেলাম। গুড। এই প্রসেসে কি হলো? ও একটা ওয়ার্ক ডান করবে। আচ্ছা, ওয়ার্ক ডান করলে ওর ভলিউম বাড়বে না কমবে? বাড়বে। তার মানে আইসোথার্মাল চেঞ্জ এবং ভলিউম ইনক্রিজিং, তার মানে আইসোথার্মাল এক্সপ্যানশন হলো, রাইট? এবার আমি কি করলাম? এবার ওকে এনে আমি এর উপরে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়েছি। এর উপরে বসিয়ে দিলে কি হবে? কিছু হবে না। অ্যাডিয়াবেটিক হিট কি করে ছাড়বে? এ তো কোনো হিট নেবে না। তাহলে আমি যদি মনে করি যে এই উপরে বসিয়েছি, তারপরে ওটাকে এনে এখানে বসিয়েছি, তাহলে ওয়ার্কডান হওয়া পসিবল। কিন্তু সেই ওয়ার্কডানটা কার এক্সপেন্সে হবে? অ্যাডিয়াবেটিক তো হবেই, কিন্তু কার এক্সপেন্সে হবে? এর ভেতরে যে এনার্জিটা স্টোর আছে তার এক্সপেন্সে হবে। তার মানে এখানেও ওয়ার্কডান হওয়া পসিবল, কিন্তু সেটা কীরকম ওয়ার্কডান হবে? অ্যাডিয়াবেটিক হবে, রাইট? তার মানে যদি আমি এটাকে আই দিই, আই ফর ইনসুলেটেড, তাহলে আই যদি করি, তার উপরে যদি ওয়ার্কিং বডিটাকে আনি, তাহলে এখানে একটা ওয়ার্কডান হবে। সেটা কেমন হবে? দ্যাট উইল বি অ্যাডিয়াবেটিক ওয়ার্কডান। এর ক্ষেত্রেও কি হবে? ভলিউম ইনক্রিজিং, রাইট? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নাম্বার 3, মনে কর আবার ওটাকে আমি সিঙ্কের মধ্যে নিয়ে এলাম, ওয়ার্কিং বডিটাকে, কি হবে? হিট ওখান থেকে ও অ্যাবজর্ব করে নেবে। হিট অ্যাবজর্ব করলে কি হয়? কেন টেম্পারেচার চেঞ্জ কেন হবে না? সিঙ্ক তো অ্যাবজর্ব করে নেবে হিটটা ওয়ার্কিং বডি থেকে, তাহলে ওয়ার্কিং বডির ইন্টারনাল এনার্জি কমে যাবে তো, রাইট? তার মানে ওয়ার্কিং বডি কি ওয়ার্ক করতে পারবে না? তো ওর উপরে উল্টো ওয়ার্ক হবে। তাহলে ওখানে এটাকে কি বলবো, কম্প্রেশন না এক্সপ্যানশন? কম্প্রেশন, কারণ ওর ভলিউম রিডিউস হয়ে যাবে, রাইট? তার মানে এখানে কি হচ্ছে, যে আমি সিঙ্কটাকে ওয়ার্কিং বডির উপরে বসাচ্ছি, রাইট? তখন আমি কি দেখবো? আইসোথার্মাল কম্প্রেশন। তাহলে ভলিউম কি হবে? ডিক্রিজ হবে। আইসোথার্মাল কেন? কারণ আইসোথার্মাল ওয়াল আছে, কারণ এর মধ্যে থেকে হিটটা গ্র্যাজুয়ালি ট্রান্সফার হওয়া পসিবল, রাইট? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আবার নেক্সট কি? নেক্সট হচ্ছে যে যদি আমি আবার ইনসুলেটিং স্ট্যান্ডের উপরে তারপরে ওয়ার্কিং বডিটা নিই, কি হবে? ওর ইন্টারনালের জন্য ওয়ার্ক ডান হবে না, কি হবে? ওয়ার্ক ডানের জন্য ইন্টারনাল এনার্জি বাড়বে? এটা তো প্রথম কথা কোনোদিনই হবে না। ওয়ার্ক ডানের জন্য সবসময় ইন্টারনাল এনার্জি কমে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? যদি মনে করি যে আমি ওকে এই ইনসুলেটিং স্ট্যান্ডের উপরে এনে ওর ভলিউমটাকে ইনিশিয়াল ভলিউমের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাই, তাহলে আমার তো একটা কম্প্রেশন হবে। তার মানে তখন ওয়ার্ক ডানটা কে করবে?
আমি চাইছি ইনিশিয়াল ভলিউমে ফিরিয়ে নিয়ে যেতে। সাপোজ যখন ইনিশিয়ালের ভলিউম ছিল সাপোজ 200 ml, ওকে, এর উপরে চাপিয়েছি ভলিউম হয়েছে 700 ml, তারপরে এর উপরে চাপিয়েছি ভলিউম হয়েছে 800 ml, আবার এর উপরে চাপিয়েছি তখন ভলিউম হয়েছে কমে গিয়ে 200 ml, কিন্তু অরিজিনাল ভলিউম কত ছিল 100 ml। তাহলে আমি যদি 200 থেকে 100 করতে যাই আমি কী করতে হবে, বাইরে থেকে চাপতে হবে না? তাহলে সেটা কি হবে, সেটা অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে এই ক্ষেত্রে কি হবে, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। তাহলে ভলিউম কি হবে, ডিক্রিজ হবে। আগে দেখ এইটুকু বুঝতে পারলি কিনা, আমি আরেকবার রিপিট করছি। প্রত্যেকে আমাদের, কেউ লিখবে না, আমি লেখার টাইম দেবো, কেউ লিখবে না, সবাই আমার দিকে দেখো। প্রথমে কি ছিল, প্রথমে আমার একটা হট বডি ছিল যেটা হচ্ছে আমার সোর্স, রাইট? এবার আমি কি করেছি, যে হট বডিটা আছে সেই হট বডির উপরে আমি আমার একটা ওয়ার্কিং সাবস্টেন্সকে রেখেছি। ওয়ার্কিং বডি বা ওয়ার্কিং সাবস্টেন্স সেম, ঠিক আছে, যে কাজটা করে। যখন একে রেখেছি ও হট বডি থেকে কি করবে, হিটটাকে রিসিভ করবে, রাইট? হিট যখন রিসিভ করবে ও কাজ করবে। এবার ও যখন হিট রিসিভ করছে এখানে একটা আইসোথার্মাল ওয়াল আছে, তার মানে যে কাজটা করবে সেটা আইসোথার্মাল প্রসেসেই হবে। তার মানে আইসোথার্মাল প্রসেসে কাজ হবে নাকি, টেম্পারেচার কি চেঞ্জ হবে না? এখানে নোট ডাউন করবি যে এখানে ডেল্টা টি কিন্তু 0, কারণ টেম্পারেচার কনস্ট্যান্ট, রাইট? পরিষ্কার হলো? দিয়ে ওর তো একটা ইন্টারনাল এনার্জি বেড়ে গেছে, ইন্টারনাল এনার্জি একই রকম আছে। পরিষ্কার হয়েছে? ইন্টারনাল এনার্জি এর একই রকম আছে, শুধু কি হয়েছে, ওয়ার্ক ডানটা হয়েছে আইসোথার্মাল প্রসেসে। এবার আমি একে বসালাম অ্যাডিয়াবেটিক ওয়ালের উপরে, না হিট দেবে না হিট নেবে, কিন্তু ও কাজ করবে। তাহলে ও কি খরচা করে কাজ করবে, ওর ইন্টারনাল এনার্জি খরচা করে কাজ করবে। সেটা করলে ওর টেম্পারেচার কি হবে, কমে যাবে। তার মানে এখানে ওর টেম্পারেচার কি হবে, ডিক্রিজ হয়ে যাবে না? ক্লিয়ার হয়েছে রেশমি? এবার কি, এরপরে আমি একে আবার সিঙ্কের উপরে বসিয়েছি। কি করেছি, সিঙ্কের উপরে বসিয়েছি। সিঙ্ক কি করবে, সিঙ্ক করবে অ্যাবজর্ব, রাইট? সিঙ্ক যখন অ্যাবজর্ব করবে তখন সে কীভাবে অ্যাবজর্ব করবে, আইসোথার্মাল না অ্যাডিয়াবেটিক? আইসোথার্মাল। তাহলে কি টেম্পারেচার চেঞ্জ হবে না? তাহলে এখানে টেম্পারেচার চেঞ্জ কত হবে, 0। ক্লিয়ার হয়েছে? এবার কি হবে, কম্প্রেশন হচ্ছে, তো তার মানে ওর ভলিউমটা কমে এসছে, টেম্পারেচার একই রকম আছে, এবার কমই রয়েছে। আমি ওকে আবার অ্যাডিয়াবেটিকে এখানে নিয়ে এলাম, নিয়ে ওর উপরে কাজ করলাম, ওটাকে উল্টে আমি কি করলাম, চেপে দিলাম। চেপে দিলে ওর টেম্পারেচার কি হবে, বাড়বে। বেড়ে কি হবে, টেম্পারেচার আগের জায়গায় চলে যাবে, তখন ওটা কি বলবো, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। তাহলে এখানে কি হবে, টেম্পারেচার বাড়বে। আগে থেকে এইটুকু প্রসেস বুঝেছিস কিনা আমি প্রত্যেকের কাছে একটু শুনতে চাই, ইয়েস যদি বুঝে থাকো। বুঝেছো? শুনতে পাচ্ছি না জোরে? ওকে। লাস্ট লাইনটা হচ্ছে অ্যাডিয়াবেটিক ওয়াল আছে, ওর টেম্পারেচারটা কম আছে, সিঙ্কে যখন ফেলেছি ওর টেম্পারেচার কমে গেছে, ওকে? তাহলে একবার সিকোয়েন্সটা বোঝ। প্রথমে আইসোথার্মালে ফেললাম, সাপোজ ওর টেম্পারেচার ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড, ক্লিয়ার? আমি ওকে আইসোথার্মালে ফেললাম, ওর টেম্পারেচার কত থাকবে, 30 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে না? এদিকেও কিন্তু হিট রিসিভ করছে, পরিষ্কার? এবার আমি ওকে এর উপরে ফেললাম এবং আমি চাইছি ও কাজ করুক, তাহলে ওর টেম্পারেচার কমে সাপোজ 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল, ও কাজ করলো, ওয়ার্ক ডান হলো। এবার আমি ওকে আবার সিঙ্কের উপরে নিয়ে এসেছি, কিন্তু এটা তো আইসোথার্মাল সিঙ্ক, তার মানে এখানে ও ওয়ার্ক ডানটা ফেরত পাবে, বাট টেম্পারেচারটা একই থাকবে, 10 ডিগ্রি সেন্টিগ্রেডই তো থাকবে। তারপরে ওকে কী করেছি, আবার অ্যাডিয়াবেটিকের উপরে ওয়ালটার উপরে নিয়ে গেছি, রাইট? নিয়ে গেলে কি হবে, ওর টেম্পারেচারটা আমি আবার চাপ দেবো, তাহলে টেম্পারেচার কী হবে, বেড়ে আবার 30 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তখন কম্প্রেশন হচ্ছে। অ্যাডিয়াবেটিক কম্প্রেশনে কি টেম্পারেচার বাড়ে, লেখা হয়নি এটা? আচ্ছা, এটা পড়িনি, তারপরে লিখিস। হ্যাঁ, এটা নোট ডাউন করে নাও। হ্যাঁ, অ্যাডিয়াবেটিকের পরে সাইকেল হয়ে গেল, তো আগের জায়গায় ফিরে গেল। করছি, আমরা গ্রাফটা করি, তাহলে পরিষ্কার বুঝতে পারবি। প্রথমে আইডিয়াল কেসের ক্ষেত্রে করব, তারপরে প্র্যাকটিক্যাল কেসের ক্ষেত্রে করব, দুটো গ্রাফই পাশাপাশি করব, ওকে? আইডিয়াল কেস, প্র্যাকটিক্যাল কেস। ওকে, দেখো ফার্স্টে আমরা করব আইডিয়াল কেস। দেখো, কথা নয়, কি হয়েছে যে এখানটায় করছি আমরা আইডিয়াল কেস, ওকে?
এটা আইডিয়াল কেস। এখানটায় করব আমরা প্র্যাকটিক্যাল কেস। এইদিকে প্রেশার, এইদিকে ভলিউম, এদিকে প্রেশার, এদিকে ভলিউম। ইজ দ্যাট ক্লিয়ার? কি হচ্ছে একটু ব্যাপারটাকে বুঝি। মনে করো যে আমি কোনো একটা স্টেট দিয়ে শুরু করেছি, স্টেটটার নাম দিলাম এ। তাহলে এই স্টেটের একটা প্রেশার আছে, একটা ভলিউম আছে, একটা টেম্পারেচার আছে। কেউ আঁকবে না, বোর্ডে দেখো, খাতা বন্ধ, প্রত্যেকের খাতা বন্ধ, খাতা বন্ধ, বোঝো ফার্স্ট। ওকে, তাহলে এর একটা প্রেশার আছে P1, V1, T1। ক্লিয়ার হলো কথাটা? এবার আমি কি করেছি, আমার ওয়ার্কিং বডিটাকে ওইখান থেকে নিয়ে আমি একটা সোর্সের উপরে পুট করেছি। সোর্স আমার কীরকম, আইসোথার্মাল না অ্যাডিয়াবেটিক? আইসোথার্মাল। টেম্পারেচার চেঞ্জ হয় কি হয় না? হয় না। তার মানে টেম্পারেচার এখানে যদি T1 থাকে, কি থাকবে? T1ই থাকবে। তার মানে আমি একটা আইসোথার্মাল চেঞ্জ করেছি, রাইট? আচ্ছা, এটা কি বডি ক্ষেত্রে মানে আইডিয়াল? আচ্ছা, তার মানে আইসোথার্মাল একদম পারফেক্ট হবে, এরকম কোনো টেম্পারেচার চেঞ্জ নেই, রাইট? দিলাম, দিয়ে ও এলো স্টেট বিতে। তাহলে বিতে যখন এসেছে, ওর ভলিউম এক আছে না পাল্টে গেছে? ভলিউম এখানে V1 ছিল, এদিকে V বাড়ে, তাহলে ভলিউম কি আছে? পাল্টে গেছে। তাহলে এখানে দিতে পারি B হচ্ছে P1, V2, T1। ক্লিয়ার হয়েছে? এরপরে আমি কি করেছি, ইনসুলেটিং স্ট্যান্ডের উপরে পুট করেছি। কি করেছি? ইনসুলেটিং স্ট্যান্ডের উপরে পুট করেছি। যখন ইনসুলেটিং স্ট্যান্ডের উপরে পুট করেছি, তখন ওর টেম্পারেচার এক থাকবে না চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তার মানে ও ওয়ার্ক ডান করবে। তাহলে ও কার খরচায় ওয়ার্ক ডান করবে? ওর ইন্টারনাল এনার্জির খরচায় ওয়ার্ক ডান করবে, তাই না? তার মানে এখান থেকে ও একটা ওয়ার্ক ডান করে আসবে সিতে, রাইট? ক্লিয়ার হলো? আচ্ছা, ভলিউম কি চেঞ্জ হয়েছে এই ক্ষেত্রে? না। কেন এটা বলছি, কেন ভলিউম চেঞ্জ করলাম না? আর আমি যখন ওখানে করালাম, কেন বললাম ভলিউম চেঞ্জ হবে একটু হলেও? এনিওয়ান? এটা আইডিয়াল কেস। তাই আইডিয়াল কেসে কি হয়? আইডিয়াল কেসে তুই যদি ইনসুলেটিং স্ট্যান্ডের উপরে বডিটাকে পুট করিস, কি হবে? কি হবে? টেম্পারেচার চেঞ্জ হলো, তারপরে টেম্পারেচার চেঞ্জ হলো, তারপরে প্রেশারটা কমে গেল। ব্যাপারটা বুঝতে পারছিস? গল্পটা কিভাবে চেঞ্জ হয়েছে? ওয়ার্ক ডান কি হচ্ছে? ওয়ার্ক ডান হচ্ছে না। কেন হচ্ছে না? ভলিউমের চেঞ্জ নেই। ক্লিয়ার হলো কথাটা? আইডিয়াল কেসে তো তাই হয়। তুই মনে কর না, একটা বডিকে তুই এনে একটা ইনসুলেটিং স্ট্যান্ডের উপরে পুট করে দিলি, ও কি কোনোভাবে কোনো ওয়ার্ক ডান করবে? বুঝতে পারছিস কথাটা? হ্যাঁ হ্যাঁ, থাক না, আমি তোকে দিয়ে কাজ করাচ্ছি। তুই এরকম ভাব যে তুই একটা জিনিস গরম করছিস, উপরে তোর একটা পিস্টন আছে যেটা ইজিলি মুভ করতে পারে। তোর তো হিট বাড়বে, ভলিউমটা এক্সপ্যান্ড করতে চাইবে না। তাহলে এক্সপ্যান্ড করা মানে কি? ও তো ওয়ার্ক ডান করবে। তাহলে আমি যদি কোনো জিনিসের উপরে বলি, সঙ্গে সঙ্গে তো ওয়ার্ক ডান করতে চাইবে। আর যদি আমি চেঞ্জটা খুব স্লোলি করি, সাজ দ্যাট ওর টেম্পারেচার চেঞ্জ না হয়, তাহলে ইন্টারনাল এনার্জি কিছু জমলোই না, যা ছিল তাই থাকলো, তাহলে পুরোটা দিয়ে ও কী করবে? ওয়ার্ক ডানই করবে। বুঝতে পেরেছিস? কারণ আমার তো যে সোর্সটা, সেটা তো আইসোথার্মাল সোর্স, রাইট? তাহলে ওকে আমি এমনভাবেই বানিয়েছি যাতে ও ওয়ার্ক ডানই করে, ও কোনো এনার্জি স্টোর না করে। ওই জন্যই ওকে তো আমি আইসোথার্মাল সোর্স বলছি। ক্লিয়ার হয়েছে কথাটা? হ্যাঁ বল। পি চেঞ্জের সাথে ভলিউম? না না, ওভাবে কেন ভাবছিস? আমি তো ওকে বাইরে থেকে এনার্জি দিচ্ছি, আমার তো এটা আইসোলেটেড সিস্টেম না। আমি ওকে বাইরে থেকে তো হিট এনার্জি সাপ্লাই করছি। সোর্স দেওয়া মানে কি? সোর্স কি করে? সোর্স তো হিট এনার্জি দেয়। তাহলে আমি ওকে কি করলাম? ওকে একটা সোর্সের উপরে বসালাম। সোর্স কি করবে? সোর্স আইসোথার্মাল সোর্স, তার মানে টেম্পারেচার সেম রাখবে, তাহলে ওয়ার্ক ডান করবে।
কারণ ইন্টারনাল এনার্জি বাড়ছে না, ইন্টারনাল এনার্জি না বাড়লে কী হবে, বাকিটা তো কাজই করতে হবে, ওর তো কোনো উপায় নেই এছাড়া। তাই যখন ও কাজ করবে তখন ও এ থেকে বিতে যাবে, বি থেকে সিতে, মানে আমি এখানে তো অ্যাডিয়াবেটিকের উপরে বসিয়েছি, অ্যাডিয়াবেটিক কোনো হিট নেয় না। তাহলে আমার যদি এখানে প্রেশার চেঞ্জ হয়, বুঝতে পেরেছিস, তাহলে আমার টেম্পারেচারের প্রেশার চেঞ্জ হচ্ছে, তাহলে আমার ভলিউম কনস্ট্যান্ট রয়েছে। আমি তো আইডিয়াল কথা ভাবছি, বোঝা গেল কথাটা? এই দেখ, আমরা কি জানি, পি ভি টু দি পাওয়ার গামা তো কনস্ট্যান্ট, এটা আমরা জানি তো। আমরা তো এটাও জানি যে পিভি ইকুয়ালস টু কেটি, কে মানে কনস্ট্যান্ট, তার মানে ভি মানে কি লিখতে পারি, কেটি বাই পি লিখতে পারি না, এই ভি এর জায়গায় বসা, তাহলে কি হয়, পি ভি এর জায়গায় বসালে কে টি বাই পি হোল টু দি পাওয়ার গামা, এটা তো কনস্ট্যান্ট। তার মানে কি লিখতে পারি, পি কে টি টু দি পাওয়ার গামা বাই পি টু দি পাওয়ার গামা, কনস্ট্যান্ট না? তার মানে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে লেখা যায় দ্য পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইন্টু কে ইন্টু টি টু দি পাওয়ার গামা। তাহলে কি লিখতে পারি, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইন্টু কে হচ্ছে কনস্ট্যান্ট, এটা তো ইটসেলফ একটা কনস্ট্যান্ট, তার মানে লিখতে পারি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই টি টু দি পাওয়ার গামা, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে কি, অ্যাডিয়াবেটিক প্রসেসে টেম্পারেচার আর প্রেশার চেঞ্জ হতে পারে তো, ভলিউম চেঞ্জ না হলে। আইডিয়াল কেসে তো সেটাই হবে, বুঝতে পেরেছিস? ওই জন্য আমি এখানে কোনো ভলিউমের চেঞ্জ করেছি, করিনি। আমরা রিয়েল কেসে আসছি, আগে আইডিয়াল কেসটা দেখে নিই। আচ্ছা, তার মানে এখান থেকে কি বুঝলাম, এটা যারা লিখতে পাসনি ভিডিওটা পজ করে লিখে নিস পরে। আমরা আসল জায়গায় আসি, এটা পসিবল হলো, তাহলে এখানে চেঞ্জটা কীরকম হলো, অ্যাডিয়াবেটিক চেঞ্জ হলো, তাই না? ওকে, এবার এটা এলাম পয়েন্ট সিতে, তাহলে সি এর কোঅর্ডিনেট কি হলো, পি টু ভি টু টি টু, টি ওয়ান কেন হবে, টেম্পারেচার তো কমতে হবে ওকে, তার মানে পি টু ভি টু টি টু। এবার কি হলো, এবার আমি ওকে সিঙ্কের উপরে বসালাম। সিঙ্ক আমার কেমন, আইসোথার্মাল না অ্যাডিয়াবেটিক, আইসোথার্মাল। তাহলে সিঙ্ক কি করবে, টেম্পারেচার নেবে না দেবে, নেবে, ও হিট দেবে, টেম্পারেচার কোনো চেঞ্জ হবে, কারণ ও আইসোথার্মাল সিঙ্ক, রাইট? তার মানে এখানে যদি টেম্পারেচার টি টু থাকে তাহলে টেম্পারেচার কি থাকবে, টি টুই থাকবে। তার মানে এখান থেকে এই অবধি ওর টেম্পারেচার সেম থাকবে, সো দ্যাট উইল বি পি টু ভি ওয়ান টি টু। হ্যাঁ কি বল বল, না না বলবি, ধর বুঝতে পারছিস না, আমাকে বলতে হবে তো। হ্যাঁ আসছি, করে নিই একবার, ঠিক আছে, তারপরে কনফিউশন আবার যাচ্ছি। তাহলে এখানে এইটুকু জায়গায় কি হবে, আবার অ্যাডিয়াবেটিক হবে, তাহলে এখানে কে কে পাল্টাবে, প্রেশার আর টেম্পারেচার দিয়ে থাক, প্রেশার আর টেম্পারেচার পাল্টে গেছে। প্রথমে আসো প্রীতমের কাছে, প্রীতম কোন জায়গাটা বুঝিস নি বল, আমি সবটাই বোঝাবো, আবার অসুবিধা নেই, বল। যখন অ্যাডিয়াবেটিকের উপর রাখলাম, এই কেসে কি করলাম, আমরা দেখতে পেলাম যে অ্যাডিয়াবেটিকের উপর রেখেছি, কোনো ভলিউমের চেঞ্জ হয়নি, তাহলে কার চেঞ্জ হলো, প্রেশার আর টেম্পারেচারের চেঞ্জ হলো। এই দুটোকে খেয়াল কর, পি ওয়ান ভি টু টি ওয়ান, পি টু ভি টু টি টু, এই দুটোর মধ্যে কে কে পাল্টেছে, পি আর টি পাল্টেছে। একটু আগে একটা রিলেশন দেখলাম যে টি টু দি পাওয়ার গামা ইন্টু পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, সেটা কনস্ট্যান্ট, তাই তো? তাহলে রিলেশন থেকে আমরা কি বুঝতে পারলাম, যে টেম্পারেচার যদি পাল্টায় তাহলে প্রেশার পাল্টাতে পারি ইন কেস অফ অ্যাডিয়াবেটিক প্রসেস, দেখেছি ওটা, তাতে ভলিউম না পাল্টালেও হয়, রাইট? তাহলে এখানে এটা দেখলাম, তাহলে ভলিউমটা সেম আছে, ভলিউমটা সেম আছে বলেই তার একটা জায়গায় রয়েছে ভলিউমের। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বল তারপরে, বল তোর কোনো ডাউট, তোর লাস্টের ধর এখানটায় চলে এসেছি, তাহলে এইটা তো আমার সিঙ্কের উপরে ছিল, তখন তো আমার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। এখানে যদি টি টু থাকে, এখানেও কত আছে, টি টুই আছে। এবার এখানে আসার পর আমি কি করেছি, আবার তো ওটাকে ইনসুলেটিং স্ট্যান্ডের উপরে বসিয়েছি, তার মানে তখনও তো হিট নিতেও পারবে না, দিতেও পারবে না, তাহলে তখন ও কী করবে, ও নিশ্চয়ই অ্যাডিয়াবেটিক কাজ করবে, রাইট? তাহলে এখানে অ্যাডিয়াবেটিক কী করবে, কম্প্রেশন করবে, কিন্তু ওর কি ভলিউম চেঞ্জ হচ্ছে না, তাহলে আবার ইফেক্টটা কার উপরে পড়বে, প্রেশার আর টেম্পারেচারের উপরে পড়বে। বুঝতে পারলি কথাটা? তাহলে এখানে কেন এটা করা, কারণ এখানে কার্নোর ওয়ার্ক ডানটা খুব সহজে বোঝা যায়। দেখ এখানে কি অ্যাডিয়াবেটিক পোর্শনে কোনো ওয়ার্ক ডান আছে,
না, এখানে একমাত্র কোন কোন পোর্শনে ওয়ার্ক ডান আছে? আইসোথার্মাল এক্সপ্যানশন আর আইসোথার্মাল কম্প্রেশন। আচ্ছা, আমরা অলরেডি জেনেছি যে ওয়ার্ক ডান কী করে বার করতে হয়। আমরা জানি যে কোনো একটা কার্ভ যদি হয়, সেই কার্ভের তলায় যেটুকু এরিয়া থাকে সেটা হয় তার ওয়ার্ক ডান, রাইট? এবার আমি এইটার নাম দিলাম সাপোজ এক্স, এটার নাম দিলাম ওয়াই। যখন আইসোথার্মাল এক্সপ্যানশন করিয়েছি তখন এতটা না এরিয়াটা, রাইট? তার মানে ফর আইসোথার্মাল এক্সপ্যানশন আমার এরিয়া কতটুকু? নিশ্চয়ই এক্স এ বি ওয়াই এক্স, রাইট? টোটাল এই এরিয়াটা ক্লিয়ার হয়েছে। ফর আইসোথার্মাল কম্প্রেশন কতটুকু এরিয়া বলতো? ডি সি ওয়াই এক্স ডি, রাইট? সাইক্লিক করলে সাইকেলটা দিতে হয়। ক্লিয়ার হলো কথাটা? তাহলে আমার অ্যাকচুয়ালি কতটুকু, মানে আমি তাহলে তো অ্যাকচুয়ালি এইটুকু ওয়ার্ক ডান হয়েছে আর এইটুকু ওয়ার্ক ডান হয়েছে, তাহলে আমার তো একটা ওয়ার্ক ডান বেঁচেছে। যখন আইসোথার্মাল এক্সপ্যানশন করেছি তখন আমি ওয়ার্ক ডান করিয়েছি, যখন কম্প্রেশন করেছি তখন তার ইকুইভ্যালেন্ট ওয়ার্ক পেয়েছি, তাহলে আমার তো কিছুটা ওয়ার্ক হয়েছে। সেটা কতটা? সেই ওয়ার্কটা এইটা মাইনাস এটা না? কনসেপ্ট ক্লিয়ার হলো? ইজ ইট ক্লিয়ার? এইটুকু বুঝতে পেরেছিস? এটাই হচ্ছে কনসেপ্ট অফ কার্নো ইঞ্জিন। ওকে, যে আমি যদি কোনো একটা জায়গা থেকে হিট রিসিভ করি, যে সাপোজ আমি এখান থেকে যদি হিট রিসিভ করি Q1, এখান থেকে যদি হিট বেরোয় আমার Q2, তাহলে আমি যে ওয়ার্কটা পেলাম এই ওয়ার্কটা সেটাই তো হবে Q1 মাইনাস Q2। বোঝা গেল কথাটা? এই ওয়ার্কটাই আমি এই সিস্টেম থেকে ডিরাইভ করলাম। আচ্ছা, এইটা গেল হচ্ছে আইডিয়াল কেস। এবার একটু প্র্যাকটিক্যাল কেস দেখি, দেখ এটা বুঝতে সুবিধা হবে তোদের। আমার এখানে ছিল, রাইট? প্রথমে কি হবে? আইসোথার্মাল এক্সপ্যানশন হলো। কি করলাম? বডিটাকে, ওয়ার্কিং বডিটাকে আমি একটা সোর্সের উপরে বসালাম। যেহেতু আমার আইসোথার্মাল সোর্স সবাই এইদিকে, তাহলে কি হবে? আইসোথার্মাল এক্সপ্যানশন, রাইট? বলতো এরপরে কি হবে? অস্মিত কি হবে? এখান থেকে কি হবে? প্রথমে সোর্সের উপরে বসিয়েছিলাম, তারপরে কি করব? অবন্তী কি করব? তারপরে ফার্স্টে ওয়ার্কিং বডিটাকে সোর্সের উপরে বসাই, তারপরে ওয়ার্কিং বডিটাকে কোথায় বসাই? ইনসুলেটিং স্ট্যান্ডের উপরে। তারপরে ওয়ার্কিং বডিটাকে কোথায় বসাই? সিঙ্কে। তারপরে কোথায় বসাই? আবার ইনসুলেটিং বডি। তারপরে কোথায় বসাই? আবার সোর্স। প্রসেসটা কি রিপিট করতে থাকে। বোঝা গেল? তার মানে আমি এ থেকে বিতে গেছি, তাহলে এখানে কোথায় বসিয়েছি? একে আইসোথার্মাল সোর্স, গুড। তারপরে এখানে কোথায় বসালাম? না, ইনসুলেটিং স্ট্যান্ড। তার মানে এখানে কি হবে? অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন হবে না? ক্লিয়ার হয়েছে কথাটা? এবার কি করেছি? এখানে আসার পরে কি করেছি? সিঙ্কে বসিয়েছি। সিঙ্কে বসালে কি সিঙ্ক? ওটা আইসোথার্মাল সিঙ্ক। তার মানে সেখানে কম্প্রেশন হবে, রাইট? তাহলে কি কম্প্রেশন? আইসোথার্মাল কম্প্রেশন। ক্লিয়ার হয়েছে? এই আইসোথার্মাল কম্প্রেশনের পরে কি হয়েছে? কি করবো একে? আবার ইনসুলেটিং স্ট্যান্ড। তাহলে সেখন কি হবে? অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। দিয়ে আবার কোথায় গেছি? এতে গেছি, রাইট? ক্লিয়ার হয়েছে কথাটা? এবার এইটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে এখানটায় কি প্রেশার P1, ভলিউম V1, টেম্পারেচার T1। আইসোথার্মাল টেম্পারেচার পাল্টাবে? আইসোথার্মাল টেম্পারেচার পাল্টাবে না। এদিকে কে আছে? ভলিউম বাড়ছে। তাহলে এখানে কে পাল্টাবে? ভলিউম পাল্টাবে আর প্রেশার সেম থাকছে। ভলিউম পাল্টাবে আর কিছু পাল্টাচ্ছে না। তাহলে এখানে কি হবে? P1 V1 T2, P1 V2 T1। হ্যাঁ বল। ওটা ইচ্ছা করেই দিয়েছি। না, ওটা ইচ্ছা করে দিয়েছি। আমি একটু ক্লিয়ার করে নিই। যেমন এখানে প্রেশার এখানে যা আছে এখানে তাই প্রেশার আছে, তাই স্ট্রেট লাইন দিয়েছি আইডিয়াল কেস বলে। এখানে তো শুধু ভেরিয়েবল পিভিটি না, ইন্টারনাল এনার্জি ইউ আছে। ভালো করে বুঝবি। থার্মোডাইনামিক্সে যখন এরকম গ্রাফ করছি, এইটা বোঝাচ্ছে প্রেশার আর ভলিউম। এইটা কম্পালসারি নয় যে এই প্রেশারের এই লাইনকে সমানই আমাকে আঁকতে হবে সবসময়, কারণ এগুলো আরও অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এটা কিন্তু সম্পূর্ণভাবে ঠিক। ভালো করে বুঝে নাও কথাটা, যে প্রেশার সেম থাকলেও প্রেশার
সেম থাকলেও আমি কার্ভটা বেঁকিয়ে দিতে পারি, তাতে কোনো সমস্যা নেই। আমি যদি এখানে লিখে দিই যে এটা P1 এটা P1, তার মানে বুঝে নিবি সেম প্রেশারে আছে। পরিষ্কার হলো? আচ্ছা, তাহলে P1 V1 T1, P1 V2 T1, ক্লিয়ার হলো কথাটা? এবার এখানে কোথায় এসছি? অ্যাডিয়াবেটিকে, রাইট? তাহলে অ্যাডিয়াবেটিকে কে কে পাল্টাচ্ছে? প্রেশার পাল্টাবে, টেম্পারেচার পাল্টাবে, ভলিউম পাল্টানো দেখাচ্ছি না, বুঝি ভালো করে। ভলিউম পাল্টানো দেখাচ্ছি না, ওয়ার্ক ডান হচ্ছে কিন্তু ভলিউম পাল্টানো দেখাচ্ছি না। তাহলে এখানে কি লিখবো? P2 V2 T2, ক্লিয়ার হলো কথাটা? এবার আবার আইসোথার্মাল সিঙ্ক, তাহলে কি হবে? টেম্পারেচার চেঞ্জ হবে না, তাহলে এখানে কি হবে? P2 V1 T2, কারণ ভলিউমটা তো কমেছে। কোনটা? সিডি তো আইসোথার্মাল সিঙ্ক, তাহলে আইসোথার্মাল সিঙ্কের টেম্পারেচার চেঞ্জ হবে? তাহলে এখানে যা টেম্পারেচার থাকবে এখানে তো সেম টেম্পারেচার থাকবে, থাকবে না কথাটা? তার মানে এইটার টেম্পারেচার সেম হবে, তাহলে আইসোথার্মাল সিঙ্কে পাল্টাচ্ছে কি? একমাত্র ভলিউম। তারপরে আবার এখানে চলে যাবে, রাইট? কোন প্রেশারটা? আরে বাবা, এই কার্ভটা শুধু একটা জিনিসের উপরে না, অনেকগুলো ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে। এইটা যদি আমি এরকম আঁকি, এটা ভুল নয়, এটা সম্পূর্ণভাবে ঠিক, বুঝতে পারছিস? আমার যেমন তোর দেখে তো মনে হয় স্যার ওইটা তুমি ঠিক করলে এটা তুমি কি করে ভুল করলা? পাগল নই তো, সুস্থ মানুষ, বাট ওইভাবে হয় না। এইটা হচ্ছে আমার একটা রিয়েল কেস, ঠিক আছে? আইডিয়াল কেসে ওটাই হবে, কিন্তু আইডিয়ালি তো হয় না ওরকম, বুঝতে পেরেছিস? বোঝা গেল কথাটা? ক্লিয়ার হয়েছে? এটা নোট ডাউন করে নাও ঝটপট। দেখো, ফার্স্টে আমরা একটা কার্নো সাইকেল আঁকবো। তাহলে আমরা দেখব, তাহলে এইদিকে প্লট করছি প্রেশারকে, এদিকে প্লট করছি ভলিউমকে। ওকে, মনে করো যে চারটে পয়েন্ট এ বি সি ডি ই, আমার সাইকেলটা এই এসে ইঞ্জিনটা কমপ্লিট হচ্ছে, রাইট? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মার্কিং, যেমন এটার জন্য P1 V1 T1, রাইট? এটার জন্য P2 V2 T1, এটার জন্য P3 V3 T2, এটার জন্য P4 V4 T2। T2 তো করবো, T2 করবো না কেন? ধরলাম যে সব কটা আলাদা, ধরতে পারি না যে এটা যেমন P1 V1 ধরলাম, এটা P2 V2, এটা P3 V3, এটা P4 V4, সব কটা আলাদা ধরলাম। এখন আমার ওয়ার্ক ডানগুলো একটু দেখতে হবে, ভালো করে দেখ যে এখান থেকে এই অবধি একটা ওয়ার্ক ডান পাচ্ছি, রাইট? এই যে পোর্শনটা এ বি x1, আচ্ছা এ বি এক্স ওয়াই, ওকে, সাপোজ এটার নাম দিলাম কিউ এ, কি দিলাম? এরিয়া এ বি এক্স ওয়াই। কিউ এ কি? কিউ এ হচ্ছে হিট রিসিভড বাই দ্য সিঙ্ক ফ্রম এ টু বি, ক্লিয়ার হলো কথাটা? কিউ এ কি লিখে নাও? হিট রিসিভড by the sink from A to B, লিখলাম। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে। আবার বি থেকে সি যখন এসছে তখন কতটুকু এরিয়া হবে? ধরো এটা জেড দিলাম, তাহলে এরিয়া কি হলো? বি সি জেড এক্স। আচ্ছা এ বি এক্স ওয়াই এ, এখানে একটা এ লিখে দিও, ওকে, সাইক্লিক এরিয়া লিখো। আচ্ছা, হিট রিসিভড বাই দ্য সিঙ্ক ফ্রম এ টু বি। সিমিলারলি ধরো কিউ বি দিলাম, সেটা কি হলো? এরিয়া বি সি জেড এক্স, বি সি জেড এক্স, এটা কি হবে? হিট রিসিভড
বাই দ্য না, হ্যাঁ, ফ্রম দ্য সিঙ্ক, এটা ঠিক করে নাও। ফ্রম দ্য সিঙ্ক, ফ্রম বি টু সি, ক্লিয়ার? আচ্ছা দেখ, যখন এক্সপ্যানশন হচ্ছে ও কি করছে? হিট রিসিভ করছে। ও কি করছে? হিট রিসিভ করছে। তাহলে যখন কম্প্রেশন হবে কি করবে? হিট ছাড়বে। আচ্ছা আর একটা ছোট্ট কথা, এই যখন বি থেকে সি করছি আমি তো কিউ বি লিখছি, অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হিট রিসিভড হয়? হয় না। আমি কেন করছি? এটা একটা জেনারেল কেস, ওকে, ভালো করে বুঝে নাও। ফর আ জেনারেল কেস এটা করছি। আচ্ছা একই রকমভাবে আমি কিউসি লিখছি। কিউসি কি? দেখো ঠিক এইটুকু এরিয়া না, ঠিক এখান থেকে এইটুকু এরিয়া, তার মানে কত? সি ডি, সাপোজ এটা এম দিলাম, এম জেড সি, তাহলে এরিয়া সি ডি এম জেড সি, এরিয়া সি ডি এম জেড সি। এটা কি? এটা হচ্ছে হিট গিভেন টু দ্য সোর্স সিঙ্ক, হিট গিভেন টু দ্য সিঙ্ক। কেন? কম্প্রেশন হচ্ছে, রাইট? উপরেরটা কি ছিল? হিট টেকেন ফ্রম সোর্স। এটা কি? হিট টেকেন ফ্রম সোর্স। এটা কি? হিট গিভেন টু সোর্স, হিট গিভেন টু সোর্স, এই হিট গিভেন টু সিঙ্ক, হিট গিভেন টু সিঙ্ক। ক্লিয়ার হলো কথাটা? তার মানে হিট গিভেন টু সিঙ্ক ফ্রম সি টু ডি। একইভাবে কিউ ডি হচ্ছে এরিয়া, দেখো ডি এ ওয়াই এম ডি, তাহলে এরিয়া ডি এ ওয়াই এম ডি, সেটা কি হবে? হিট গিভেন টু সিঙ্ক ফ্রম ডি টু এ। বোঝা গেছে কথাটা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার দেখো, তাহলে টোটাল Q1 যদি হয় টোটাল হিট রিসিভড ফ্রম সিঙ্ক, টোটাল হিট রিসিভড ফ্রম সিঙ্ক Q1 যদি হয়, তাহলে Q1 কে কি লিখতে পারি আমরা? QA প্লাস QB লিখতে পারি। টোটাল হিট রিসিভড এইটা প্লাস এটা, QA প্লাস QB। Q2 কে যদি লিখি টোটাল হিট, টোটাল হিট given, are taken from source, that given to sink, এটা কি হবে? QC plus QD হবে না, রাইট? তাহলে টোটাল হিট টেকেন মাইনাস টোটাল হিট গিভেন, সেটাই তো ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান কি হবে? ওয়ার্ক ডান কত হবে? নিশ্চয়ই Q1 মাইনাস Q2। তার মানে এখানে লিখতে পারি QA প্লাস QB মাইনাস QC মাইনাস QD। আচ্ছা একটা জিনিস ভালো করে খেয়াল কর, এই যে এরিয়াটা বি থেকে সি এর মধ্যে, এই যে এরিয়াটা এ থেকে ডি এর মধ্যে, এটা সেম না? আমার আঁকা একটু ছোট বড় হয়েছে বাট সেম না? তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসের এক্সপ্যানশনের সময় যে হিটটা নিয়েছি আর অ্যাডিয়াবেটিক কম্প্রেশনের সময় যে হিটটা দিয়েছি, যদি দিয়ে থাকি আর নিয়ে থাকি সেম হবে না সেটা? বোঝা গেল কথাটা? তার মানে নিশ্চয়ই আমি এই কিউবি আর কিউডিকে কেটে দিতে পারি, রাইট? তাহলে কি হবে? দ্যাট উইল বি QA মাইনাস QC। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, রাইট? তার মানে আমরা এখানে যখন ওয়ার্ক ডানটাকে হিসাব করছি সেটা দুটো হিটের রেসপেক্টেই লিখছি। একটা হিট হচ্ছে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, একটা হিট হচ্ছে একটা হিট হচ্ছে আইসোথার্মাল এক্সপ্যানশন, একটা হিট হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। বোঝা গেল? ওকে, তাহলে এইটুকু আমরা বুঝতে পারলাম। নেক্সট, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে ওয়ার্ক ডান যেটা হচ্ছে সেটা পুরোপুরি আইসোথার্মাল চেঞ্জের জন্যই হচ্ছে, অ্যাডিয়াবেটিকের তার কোনো কন্ট্রিবিউশন নেই। আচ্ছা আইসোথার্মাল ওয়ার্ক ডান একটা রিলেশন বার করেছিলাম, কি বলতো? আজকেই করেছি, বল। আইসোথার্মাল এক্সপ্যানশনের রিলেশন, ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল এক্সপ্যানশন। দেখ আমরা করেছি, কি করেছি?
আরটি মনে হয় ln ভিবি বাই ভিএ এরকম কিছু আছে না? হ্যাঁ ওই তো মিউ আরটি মিউ কেটি একই, যাই হোক ঠিক আছে ঠিক আছে। পিভি তো মিউ আরটি, তার মানে এটাকে লিখতে পারি কেটা উদি দিলে যে মিউ আরটি ln ভিবি বাই ভিএ, যখন ও এ থেকে বি এর দিকে যাচ্ছে, রাইট? যখন ও সি থেকে ডি এর দিকে যাচ্ছে তখন কি হবে? ডাব্লু এ বি ডাব্লু সি ডি কী হবে? নিশ্চয়ই মিউ আরটি ln সি থেকে বি ডি এর দিকে যাচ্ছে, তাহলে ভি ডি বাই ভিসি, রাইট? আচ্ছা বলতো এই ওয়ার্কটাও করছে আর এই ওয়ার্কটা কি হচ্ছে? ফেরত দিচ্ছে না, রাইট? এটাও করছে আর এটা কি হচ্ছে? ফেরত দিচ্ছে। ফেরত দিলে এখানে একটা মাইনাস থাকবে না? ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে এটাকে লিখতে পারি যে মিউ আর টি দেখ মাইনাস ln ভিডি বাই ভিসি হলে ln ভিসি বাই ভিডি হয়ে যায় না? তাহলে ln ভিসি বাই ভিডি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার হয়েছে? আচ্ছা আরেকটা জিনিস আমরা একটু লক্ষ্য করব, সেটা হচ্ছে এই যে কাজটা যখন হচ্ছিল এ থেকে বিতে তখন টেম্পারেচার কত ছিল? আইসোথার্মালে টেম্পারেচার কত ছিল? T1, রাইট? তাহলে এখানে মিউ আর কি লিখবো? T1। যখন সি থেকে ডিকে দিতে যাচ্ছিল তখন টেম্পারেচার কত ছিল? T2। তাহলে এখানে কি লিখবো? মিউ আর T2। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, তাহলে আমি এটাকে লিখতে পারি যে ডাব্লু এ বি বাই ডাব্লু সি ডি, তার মানে মিউ আর T1 ln ভিবি বাই ভিএ বাই মিউ আর T2 ln ভিসি বাই ভিডি। দেখ মিউ আর কেটে যায়। আচ্ছা ডাব্লু এবি মানে কি? Q1 না? ডাব্লু এবি কি Q1 না? কারণ ওই কন্ট্রিবিউশনটা তো অ্যাডিয়াবেটিকের বাদ দিয়ে দিয়েছি। তার মানে ডাব্লু এবি মানে যেটা কিউএ সেটাকে আমরা Q1 ধরতে পারি, কারণ Q1টা কিউএ কন্ট্রিবিউট করছে হিসেব মতো। তাহলে এটাকে লিখতে পারি যে Q1 বাই Q2, কারণ ডাব্লুসিডি তাহলে কি হবে? Q2 ইকুয়ালস টু T1 ln ভিবি বাই ভিএ বাই T2 ln ভিসি বাই ভিডি। ক্লিয়ার হয়েছে? এটুকু বুঝতে পেরেছিস? আচ্ছা এটুকু লিখে নে। দেখো আচ্ছা এখানটা একটু ঠিক করে নেবে, এই যেটা বি সেটাকে ভুল করে ভিবি লিখেছি, এটা হবে V2, এটা হবে V1, ঠিক আছে? বি গুলোকে 2, এগুলোকে 1 করে দাও, আর ডি গুলোকে 4, সি গুলোকে 3 করে দাও। ঝটপট। ওকে আচ্ছা এবার আবার আসি, বি পয়েন্ট আর সি পয়েন্টের মধ্যে রিলেশন কি হতে পারে? অ্যাডিয়াবেটিক রিলেশন। টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 তো কনস্ট্যান্ট। এখানে টেম্পারেচার কত? T1। ভি কত? V2। V2 V1 কেন হবে? এইটা বি আর সি এর মধ্যে দেখছি তো, তাহলে এখানে ভলিউম কত? V2 না? তাহলে এখানে ফ্রম বিসি অ্যাডিয়াবেটিক কার্ভ, বিসি অ্যাডিয়াবেটিক কার্ভ থেকে কি পাই? দেখ T1 ইন্টু V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 লিখতে পারি T2 ইন্টু V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা লেখা যায়? ভালো করে দেখ, T1 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু T2 ইন্টু V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1। অ্যাডিয়াবেটিক কার্ভ তো টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 কনস্ট্যান্ট, আমি প্রথমে করিয়ে বললাম, ওটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা আরেকটা কি? আরেকটা হচ্ছে ডি আর এ থেকে কি লিখতে পারি? ফ্রম ডি এ অ্যাডিয়াবেটিক কার্ভ কি লিখতে পাই? এখান থেকে এখানে টেম্পারেচার কত? T2, ভলিউম কত? তাহলে T2 ইন্টু V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়ালস টু উপরে কত? T1 ইন্টু V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1, রাইট? আমি যদি ডিভাইড করে দিই এটাকে কি পাই? এই লাস্ট লাইনটা রাখছি, ওকে, বাকিগুলোকে মুছে দিচ্ছি।
তাহলে কি পাই দেখো, এটাকে একটু মডিফাই করে লিখে নাও, এইটাকে বাঁ দিকে লিখে নাও, তাহলে ইকুয়ালস টু T2 V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1। কী করলাম, এই 1 আর 2কে ডিভাইড করলাম, তাহলে লিখতে পারি যে V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1। দেখ T1 এইখানে থাকবে, কেটে যাবে না, ইকুয়ালস টু এপাশেও দেখ T2 V3 টু দি পাওয়ার গামা মাইনাস 1 T2 V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1, রাইট। আবার দেখ T2 কি হচ্ছে, কেটে যাচ্ছে, তাহলে লিখতে পারি যে V2 বাই V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 আর V3 বাই V4 টু দি পাওয়ার গামা মাইনাস 1। তা আমি লিখতে পারি V2 বাই V1 ইকুয়ালস টু V3 বাই V4, লিখতে পারি এটা। ধরলাম এইটাকে x হচ্ছে কোনো একটা কনস্ট্যান্ট, তার মানে এই নিচের ইকুয়েশনে কি লিখতে পারি এখান থেকে, যে Q1 বাই Q2 নিশ্চয়ই দেখ T1 ইন্টু ln V2 বাই V1কে x ধরেছি, তাহলে ln x বাই T2 ইন্টু V3 বাই V4কেও x ধরেছি ln x, কেটে যায়, তার মানে Q1 বাই Q2 নিশ্চয়ই T1 বাই T2। ইজ দ্যাট ক্লিয়ার? পরিষ্কার হয়েছে কথাটা? আচ্ছা, এফিসিয়েন্সি আমরা কি করে বার করি, 1 মাইনাস Q2 বাই Q1, তাই না? তাহলে এফিসিয়েন্সি বার করি, এফিসিয়েন্সি ইকুয়ালস টু 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। তাহলে Q1 বাই Q2 যদি T1 বাই T2 হয়, তাহলে নিশ্চয়ই 1 মাইনাস Q2 বাই Q1 কি হয়, T2 বাই T1 ইন্টু 100%। T2 কার টেম্পারেচার, T2 হচ্ছে টেম্পারেচার অফ দ্য সিঙ্ক, আইসোথার্মাল হয়েছে না, তাহলে T2 হচ্ছে টেম্পারেচার অফ সিঙ্ক। যদি এরকম হতো যে পুরো হিট যেটা আমি রিসিভ করছি সেটা টোটালটা আমাকে কাজ করতাম, তাহলে সিঙ্কের টেম্পারেচার কত হতো, 0 হতো। কিন্তু অ্যাবসলিউট 0 কি পসিবল না। এই স্টেটমেন্টটা ইটসেলফ প্রুফ করে দেয় থার্মোডাইনামিক্সের, মানে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের স্টেটমেন্ট দিল, লিখে নাও T2 ক্যান নেভার বি 0, হেন্স দিস ইজ হোয়াট second law of thermodynamics states। ঝটপট লিখে নাও। আচ্ছা, রেফ্রিজারেটর কি, ফ্রিজ কি করে, সে ঠান্ডা, ফ্রিজের মধ্যেটা যত ইলেকট্রিক কারেন্ট দিয়ে কি দেখি আমরা, আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। তার মানে একটা ঠান্ডা অবজেক্ট আছে, সেখান থেকে ও কী করছে, হিটটাকে বার করছে। ঠান্ডা অবজেক্ট থেকে কী করছে, হিটটাকে বার করছে, বার করে ও একটা গরম অবজেক্টের মধ্যে ফেলে দিচ্ছে, রাইট। তাহলে রেফ্রিজারেটর কী করে, এতক্ষণ ধরে কী করলাম, সিঙ্ক থেকে হিট নিচ্ছিল, রাইট। এখন কি করছে, সোর্স থেকে হিট নিচ্ছিল, এখন কি করছে, সিঙ্ক থেকে হিট নিচ্ছে। কি করছে, সিঙ্ক থেকে হিট নিচ্ছে, হিট নিয়ে কোথায় দেবে ও, সোর্সে দেবে, রাইট। এই প্রসেসটা যে করবে, তাহলে সিঙ্ক থেকে Q2 হিট নিল, সোর্সে Q1 হিট দিল, তার নিশ্চয়ই বাইরে থেকে ও যদি কোনো কাজ না করে তাহলে কি এটা পসিবল? তাহলে কোনো কাজ বাইরে থেকে না হলে কোল্ড বডি থেকে হট বডিতে হিট পাঠানো সম্ভব না। তার মানে আমি বলতে পারি যে এই যে হট বডি যে হিটটা রিসিভ করছে Q1, সেটা নিশ্চয়ই বাইরে থেকে যা কাজ করেছি W প্লাস Q2 বলতে পারি এটা। তার মানে ডাব্লুকে লিখতে পারি নিশ্চয়ই Q1 মাইনাস Q2। তাহলে যতটা হিট সিঙ্ক থেকে রিসিভ করেছি তার কতটা পোর্শন আমি কাজ করেছি, তাহলে সেটা কি হবে, নিশ্চয়ই এফিসিয়েন্সি হচ্ছে W/Q2, কারণ হিট এখন কার থেকে নিচ্ছি, সিঙ্ক থেকে নিচ্ছি। আমরা সবসময় হিসেব কিভাবে করি, সিঙ্ক থেকে হিসেব করি। তার মানে Q1 মাইনাস Q2/Q2, অর দেখ এখানে যদি লিখতে পারি Q1/Q2 মাইনাস 1, এটা তো এফিসিয়েন্সি, রাইট। আচ্ছা, আমরা কি জানি যে টেম্পারেচার T1/T2 হয় Q1/Q2, তাই না, একটু আগেই করেছি। তাহলে এখানে যদি পুট করে দিই তাহলে কি লিখতে পারি, এফিসিয়েন্সি হচ্ছে T1/T2 মাইনাস 1। দিস ইজ কার্নোস ইঞ্জিন, লিখে নাও।